হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাল 71। আমি রাজদীপ, আর আজই আমাদের সাথে মনোজ দাস। ইংরেজরা ভারতে এসেছিল ব্যবসা করার উদ্দেশ্যে, এবং তারা ব্যবসাও করেছিল। কালক্রমে তারা তাদের রাজত্ব বিস্তার করেছিল, এবং তারা তাদের রাজত্বে স্থিতি, স্থাপত্য ও ভাস্কর্য বিস্তার করেছিল। কিন্তু কালক্রমে তাদের এই দেশ ছেড়ে নিজের দেশে চলে যেতে হয়েছে। কিন্তু কেউ কালের নিয়মে প্রাণ ত্যাগ করে চলে গেছে, আবার কেউ দেশের নিয়মে দেশ ত্যাগ করে চলে গেছে। পড়ে রয়ে গেছে বেশ কিছু স্মৃতি, ভাস্কর্য, জমিদার বাড়ি। কিন্তু প্রাণ ত্যাগ করেই হোক বা দেশ ছেড়ে গিয়েই হোক, সেই ভালোবাসাকে ভুলতে পারেনি। সেই ভালোবাসার টানে অপ্রকৃতস্থ পদ্ধতিতে সেখানে ঘোরাফেরা করে। তারই একটি গল্প শুনবো মনোযোগের কাছ থেকে। এবারের গল্পটি আমার খুবই সম্প্রতি শোনা এবং কিছুটাও নিজের কাছে দেখা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে ঘুম পাতা ছিল। ঘুম যাওয়ার আগে, তার কিছুটা আগে, বেশ কিছুটা আগে সোনাদা বলে একটা জায়গা পড়ে। এই সোনাদায় আমার ঠিক আছে একটি হোমস্টেতে, ওখানে গিয়ে থাকবো। তো সোনাদাতে ওখানে যাওয়ার পরে হোমস্টেটার নাম ছিল চিয়াবাড়ির একটা হোমস্টে। চিয়াবাড়ি কথাটার মানে হচ্ছে চা বাগান। চিয়া মানে হচ্ছে, নেপালিরা বলে চিয়া মানে চা, চায়ের যে বাগান, এই হচ্ছে চিয়াবাড়ি। তো সোনাদার থেকে দেখলাম আমার যে গাড়ি, সে মেন রাস্তায় ছেড়ে দিয়ে পাশের রাস্তা দিয়ে নামছে, ঢালু এক পাহাড়ের নিচের দিকে যাচ্ছে। তো নামছে আমি বললাম, এই তো সীতার পাতাল প্রবেশের মতো জায়গায় যাচ্ছি, কোথায় এই জায়গাটা? চিয়াবাড়ির চা বাগান, চিয়াবাড়ি। তো বললো যে চলুন আপনাকে নিয়ে যাবো, এটা অনেকটা নিচে যেতে হয়, চলুন যাই। তো আমার শেষে দেখলাম দুপাশের একদম সরু রাস্তা, দুদিকেই বাড়ি। কিন্তু ওদিকের বাড়িগুলো অদ্ভুত। এই নেপাল পাহাড়ের এই সমস্ত বাড়িগুলো, প্রত্যেকটা বাড়ির সামনে রোয়াকে কি সুন্দর ফুলের চাষ করে রেখে দিয়েছে, ফুলের টব প্রত্যেকটা বাড়ির সামনে। এই বাড়িগুলো এমন যে আমার খুব ভালো লাগে, যে ওদের এই ফুল প্রেম, ফুলের প্রতি ওদের ভালোবাসা, এটা সত্যি মুগ্ধ করে। যাই হোক, নামছি, যাচ্ছি। নামতে নামতে বোধহয় একেবারে পাহাড়ের প্রায় নিচে চলে আসার মতো অবস্থা। সেখানে এসে দেখলাম এবার ঘর বাড়িগুলো কমে গেছে। এইবার দেখলাম আশেপাশে এক একটা চা বাগান পড়ছে। আমরা আমাদের নির্দিষ্ট চা বাগানটাতে গেলাম। এতক্ষণের রাস্তায় যে দৃশ্য দেখেছি, এবং যে খারাপ রাস্তা দিয়ে এলাম, একটা গাড়ি গেলে পাশ দিয়ে যদি উল্টো দিক দিয়ে একটা গাড়ি আসে, সেটাকে পাশ দিতে গেলে অন্তত 5টা মিনিট সময়, ওখানে 5-7 মিনিট এ পেছাচ্ছে, ও এগোচ্ছে, ও পেছাচ্ছে, এই করতে করতে সেখানে যেতে হয়। তো যাই হোক, এই করে শেষ অবধি চিয়াবাড়ির চা বাগানে পৌঁছবার পরে মনটা তো খুব ভালো হয়ে গেল। কি অপূর্ব, চারদিকে বিশাল চা বাগান। সেই চা বাগানের মধ্যে ঢুকবার পরে একটু হেঁটে ওপরেই গিয়ে দেখি যে সেখানটায় হচ্ছে আমাদের হোমস্টে। কি ছোট্ট কটেজ, 3-4টি কটেজ পাশাপাশি রয়েছে, আমাদের থাকার জায়গা সেখানে। তখন দুপুর বোধহয় 12টা, 12:30 কি 1টা এরকম সময় হবে। দেখি তখন চা বাগানের মেয়েরা সব দল বেঁধে তারা চা বাগানের পাতা তুলছে, এবং তারা হেঁটে যাচ্ছে, সামনে দিয়ে আসছে, আমরা সেখানে বসে আছি। খুব সুন্দর লাগছিল। এতক্ষণের কষ্টটা ওখানে গিয়ে শেষ হয়ে গেল। ওখানে একটা জিনিস দেখলাম, মেয়েরা প্রত্যেকেই যারা চা বাগানে কাজ করে, তাদের শাড়ি পরুক আর যাই পরুক না কেন,
শাড়ি সাধারণত নয়, ওরা অনেক সময় সালোয়ার কামিজই পরতে হয়, কারণ প্রত্যেকের পা থেকে প্রায় হাঁটু অবধি প্রত্যেকের এই গামবুটের যেমন থাকে সেরকম গামবুট পরা, তার রবারের গামবুট। তা আমি জিজ্ঞেস করলাম ওখানকার কেয়ারটেকারকে যে কি ব্যাপার, এরা এরকম গামবুট এরকম পরে রয়েছে কেন সবাই? তখন বললো যে দেখুন, এই চা বাগানে প্রথমে বলতে চাইছে না, কারণ আমাদের তো থাকতে হবে চা বাগানে, বলতে চাইছে না। তারপরে বলছে, আমি বললাম সাপের জন্য, তাই তো? তখন বলল হ্যাঁ, ওখানে সাপ টাপ থাকে তো, আর জোঁক থাকে, খুব জোঁক। সাপ যদি ওই চা বাগানে চায়ের পাতা তুলতে যাচ্ছে, কোনো গাছের নিচে হয়তো গুটি পাখি রয়েছে সাপ, সে আর কি করবে, সে ছোবল মারবে। এই ছোবলটা যাতে তার গায়ে না লাগে, পায়ে না লাগে, তার জন্যই একদম হাঁটু অবধি গামবুট সব পরে রয়েছে, জোঁকও লাগতে পারবে না তার জন্য। তাই বললাম ঠিক আছে। তাই বললাম এখানে তো চা বাগানের সাপ থাকে, আমরা খুব জানি। তখন সে বলল, কেয়ারটেকার বলল যে না, চা বাগানের সাপ থাকে কিন্তু বিষাক্ত সাপ থাকে না। একদম বাজে কথা। আসলে চা বাগানে বিষাক্ত সাপই থাকে, কিন্তু এই জন্যই বললো না, ও বলল বিষহীন সাপের কথা বললো এই জন্যেই যাতে আমরা ভয় না পাই, সেই জন্যই বলল। কিন্তু যাই হোক, সেটা বড় কথা না। আমাদের ঘরের আমার মেয়ে গেছিল, আমার নাতনি গিয়েছিল কুহু, ওদেরকে বললাম ঘরের মধ্যে যেখানে আগে সমস্ত লেপ কাঁথা টাথা যেখানে যা আছে তোষক ঘরের কোনা টোনাগুলো ভালোভাবে সার্চ করে নেবে। আমি নিজেই করে নিলাম, দেখে নিয়ে তারপরে আমি বললাম যে বাথরুম দেখে নিলাম, দু একটা মাকড়সা এদিক ওদিক দেখতে পেলাম, তার বাইরে কিছু পেলাম না। যাই হোক, কিন্তু এইবার যখন সন্ধ্যের পর কেয়ারটেকারের ঘরে ওখানে রান্না করছে, তাদের যে রান্নাঘর রান্না করছে, সেখানে আমি বসে আছি, আমার মেয়ে নাতনি, ওরা অবশ্য সেখানে ছিল না। নাতনি ভূতের গল্প শুনতে ভালোবাসে, কিন্তু সেটা দিনের বেলায় শুনতে ভালোবাসে, রাত্রে তার ভয় করে। যাই হোক, তো ওখানে বসে ওরা রান্না বান্না করছে, আমি ওদের সাথে বসে গল্প করছি রান্নাঘরে। করতে করতে আমি বললাম, এই অবধারিত ভাবে ভূতের গল্পের কথা উঠল। আচ্ছা, এই চা বাগানে এটা কাদের চা বাগান ছিল? তখন বলল এটা তো ব্রিটিশের ইংরেজ সাহেবদের চা বাগান ছিল। তাহলে ইংরেজ সাহেব যে চা বাগান ছিল, তো কতদিন আগে চায়ের বাগানটা এখন কে? বলে এখন একজন মারোয়ারি কিনে নিয়েছে। তাহলে বলছে তুমি এখানে কত বছর কাজ করছো? তো বলছে আমি বেশি দিন কাজ করছি না, কিন্তু আমার এর আগে আমার যে ছিল সে আমার আত্মীয়, আমার কাকা নাকি বলল, সে বহু বছর এখানে কাজ করেছে, সে ছেলেবেলার থেকে এ করেছে, এখন মরে গেছে সে। তাই বললো তোমার কাকা এইখানে যে কাজ করতো তখন তো হোমস্টে হয়নি? বললো না না। তো বললো কোথায় হয়েছে? বলে তখন দেখালো যে ওই যে দূরে ওই যে বাড়িগুলো দেখছেন ওইটা ছিল তখন এখানকার ম্যানেজার সাহেবের, ওরা থাকতেন, মালিক ম্যানেজার সাহেব ওরা থাকতেন, তারা সব সাহেব। তখন আমি বললাম আচ্ছা, ওই জায়গাটায় কালকে একটু যাওয়া যায় না? তো বললো হ্যাঁ যেতে পারেন। কেন যাওয়া যাবে, যেতে পারেন কালকে দেখতে। এলো রাত্রে এখানে থাকবো, কিন্তু একটু দেখতে যাব ওই জায়গাটা। তো দিনের বেলা দেখতে যাওয়া হলো না, ভাবতে ভাবতে সন্ধে হয়ে গেছে। তারপরে এদিকে হোমস্টের খাবার দাবার রান্না করছে। তো এই সময় যে ম্যানেজার, হোমস্টের যে ম্যানেজার বলবো না, ও দেখাশুনো করে, সে বললো চলুন, যাবেন তো ওটা দেখতে, চলুন যাই দেখে আসি। গেলাম, চা বাগানের আরো কিছুটা ওপরে সেই বাড়ি, পুরনো বাড়ি, সেখানে এখন কেউ থাকে না, সংস্কার হয় না, একতলা বাড়ি, তার উপরে ছাদ। ছাদের উপরে গেলাম, আকাশে চাঁদ ছিল, অন্ধকার রাত না, আলোর রাত ছিল, পূর্ণিমা নয়, কিন্তু পূর্ণিমা দু একদিনের মধ্যেই পূর্ণিমা হবে,
আকাশের চাঁদ দেখে বুঝতে পারলাম দু একদিনের মধ্যেই পূর্ণিমা। আমরা সেখানে বসে আছি, বসে থাকতে থাকতেই আমি সুন্দর বাতাস আসছিল, বাতাস দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা একটু লাগছিল, গরমকাল হলেও ঠান্ডা লাগছিল, কারণ দিকটা একটু ঠান্ডা মতো আছে পাহাড়ের ওই জায়গাটা। তো ওদেরকে বললাম, আচ্ছা এই জায়গাটা, এটা তো পুরনো সাহেবদের বাড়ি, এটা এখানে থাকতেন, তারা এখান থেকে চলে গিয়েছেন দেশে, কিন্তু সেই লন্ডনে চলে গিয়েছেন, অথচ তারা হয়তো জীবনের 30 বছর 40 বছর এখানেই কাটিয়েছেন। তারা এই জায়গাটার উপর তাদের তো একটা ভালোবাসা আছে। শুনেছি মানুষ মরে গেলে যে জায়গাকে তারা ভালোবাসে সেই জায়গাতে তারা ফিরে আসে। এই বাড়িতে যে সাহেবরা ছিল তারা কি এসেছিল? তোমাদের কাছে এরকম কোনো খবর আছে? কেয়ারটেকার কিছুক্ষণ চুপ করে থাকলো, থেকে বলল, স্যার মিথ্যে কথা বলবো না, তারা আসেন। মান কিরকম ভাবে আসেন? তখন বলছে, এই রাত্রে আমিও এখানে কখনো কখনো আসতে হয়েছে, আমাকে রাত্রে এখানে থাকতেও হয়েছে কাজে, কারণ আমাকে এটাও দেখাশোনা করতে হয়, এই বাড়িটাও দেখাশোনা করতে হয়। যখন আমার বিবি বাচ্চা ওরা যখন থাকে না এখানে, ওরা ওদের মাইকাতে চলে যায়, তখন আমি হয়তো অনেক দিন, আমি হয়তো রাত্রে এখানে সেই কাজ করতে করতে, সব পুঁছতে এ করতে, পোছাপুছি করতে করতে আমি ভাবি যে রাত্রিটা এখানেই শুয়ে পড়ি। তো এইরকম এক রাত্রে এখানে শুয়ে আছি এইখানটায়, সেই রাত্রে কিছু অদ্ভুত জিনিস আমি দেখেছিলাম। কি দেখেছিলে? কি দেখেছিলে তুমি? তখন বলল, স্যার সেদিনটা ছিল অন্ধকার রাত্রে, আমি এখানটায় রয়েছি, ঘরের মধ্যে আমি শুয়ে আছি, রাত্রে খাওয়া দাওয়া করে আমি এইবার নিজের ওখানে বসে আছি, বসে এই শুয়ে আছি, হঠাৎ আমার মনে হলো আমারই ঘরের মধ্যে কেউ যেন হাঁটছে। আমার সামনেই এদিকে ইলেকট্রিসিটি রয়েছে, আমি এখানে আমার মাথার কাছেই সুইচ ছিল, আমি সুইচটা জ্বেলেছি, যাতে দেখলাম কেউ নেই, কিচ্ছু নেই। আমি বললাম তাহলে বোধহয় আমি ভয়ে কিংবা কিছু ভুল ভেবেছি, স্বপ্ন দেখেছি। কিছুক্ষণ পর আমি আবার শুয়ে পড়েছি, আবার ঘুম এসছে, রাত্রে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মনে হলো আমার ওই ঘরের যে দরজাটায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে থাকলাম। আমি তখন একটু বাইরের থেকে, বোধহয় রাত, বোধহয় তখন মাঝরাত হয়ে গেছে, একটু চাঁদ বোধহয় উঠেছিল। আর জানেন তো আকাশ সেখানে যদি পরিষ্কার থাকে তাহলে চাঁদের আলো এখানে একেবারে চারদিকে খেলা করে বেড়ায় চাঁদের আলো। তো এত আমার লেগেছে, চাঁদের আলো যেন বারান্দায় পড়েছিল, তারই একটা আবছা, সেই আলোর একটা আবছা ভাব এসছে। আমি দরজার দিকে তাকিয়ে দেখছি দরজাটা খুলে গেছে, আর সেই দরজার মুখে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, ঘাগরা পরা, ওপরে কিছু একটা ব্লাউজ ধরনের পরে আছে। মেয়েটা দাঁড়িয়ে আছে, আমার দিকে এরকমভাবে দেখছে। আমার ভয় লেগেছে, তবু আমি কি করব, আমার হাত পা যেন ঠান্ডা গেছে পাথরের মতো। আমি বুঝতে পারছি না। মেয়েটা কিচ্ছু বললো না, করলো কি ঘরের মধ্যে এলো, আমাকে কিচ্ছু বললো না, আমার থেকে চোখ সরিয়ে নিল, নিয়ে ঘরের মধ্যে এলো। আমি আবছা আলোয় দেখতে পাচ্ছি যে ও ঘরের মধ্যে কিছু একটা খুঁজছে, খুঁজতে খুঁজতে কিছু বোধহয় পেলো না, তারপরে ও নিচে নেমে গেল, ঘরের বাইরে গেল। এতক্ষণে আমার মনে হলো, আচ্ছা এটা তো মানে কোনো ভূত কিংবা আত্মা এগুলো নাও তো হতে পারে, এগুলো অন্য কিছু তো হতে পারে, নাকি আমি স্বপ্ন দেখছি। আমি বোধহয় স্বপ্ন দেখছি কিনা আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি ভাবলাম বোধহয়, মনে হলো, হঠাৎই মনে হলো, আচ্ছা
এমন হতে পারে আমি খুব ভীতু নই, কিন্তু আমার ভয় ডর খুব একটা নেই। তাহলে আমি বললাম নিশ্চয়ই আমি স্বপ্ন দেখেছি, নইলে একটা বাজে ব্যাপার। এরকমভাবে আমি উঠে পড়লাম। উঠে পড়ে আমি বারান্দায়, আমি বিছানার থেকে উঠলাম। উঠেই দেখি দরজাটা কিন্তু খোলা, কিন্তু রাত্রে তো আমি দরজা খুলে শুই না, দরজাটা আমি বন্ধ করে শুয়েছিলাম, তাহলে দরজাটা খোলা কেন? যাই হোক, আমি খোলা দরজা দিয়ে একটু হেঁটে বাইরে এলাম। বাইরে এসে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু পেছন দিকে যেন মনে হলো বাড়ির পেছন দিকে কারা যেন মাটি কোপাচ্ছে, মাটি খুঁড়ছে, জোরে জোরে কোদাল মারছে, মাটি খুঁড়ছে, শব্দ হচ্ছে তার একটা রাত্রে। আমি তখন আর কারো কোনো কথা নেই, শুধু কোদালের শব্দ হচ্ছে। আমি বললাম তাহলে কি কেউ চুরি টুরি করতে এসছে? কারণ আমার বাড়িতে শুনেছি কেউ শীত কেটে তারপরে ঘরের মধ্যে ঢুকতে চায় কোনো জায়গায়। আমি আস্তে আস্তে চোর টোর হয়তো ভেবে আমি আস্তে আস্তে যেদিক দিয়ে শব্দটা আসছিল বাড়ির পেছন দিকটায়, সেই বাড়ির পেছন দিকটায় আমি এসছি। আসতে কিন্তু ততক্ষণে চাঁদ মোটামুটি পরিষ্কার, একটু বড়ই আছে, চাঁদটা হয়েছে, চারদিকে আলোটাও পাচ্ছি আমি ওখানে আসছি। উমার দেখে আমি আসতে দেখি শব্দটা বন্ধ, আর কোনো শব্দ নেই। বলবো কোথাও কিছু খুঁড়ছিল কি, কিসের কোদালের শব্দ কোত্থেকে পাচ্ছিলাম। আমি ওখানে চলে এসছি। চলে আসবার পরে তারপরে দেখি ওখানে কোনো শব্দ আর কোনো মাটি খোঁড়ারও কিছু পাচ্ছি না, কাউকেই কিছু কোনো দেখতে পাচ্ছি না, কেউ নেই। হঠাৎ যেন সব থেমে গেছে। আমি ভাবলাম আমার তাহলে নিশ্চয়ই স্বপ্নের ঘরে কিছু দেখেছি। আমি আবার ঘরে চলে এলাম, এসে চোখে মুখে জল টল দিলাম, দিয়ে আবার আমি শুয়ে পড়লাম। পরদিন সকাল হলো, সকাল হতেই আমার মাথার থেকে যাচ্ছে না যে কেন আমি এগুলো দেখলাম, কি দেখলাম। আমি চলে গেলাম সেই বাড়ির পেছন দিকে। কি দেখলাম? পেছনে এমন কিছু নেই, কিন্তু একটা জায়গায় দেখলাম অনেকটা যেন মাটি এরকম উঁচু হয়ে সামান্য সেটা ঢিপি মতো হয়ে রয়েছে। তো অনেক জায়গাতে ঢিপি মতো হতে পারে, তো আমি বুঝতে পারলাম না এই ঢিপিটা কি। তো আমি মাথায় আর কিছু নেই। তখন আমার যে কাকা, যে তিনি এগুলো দেখাশোনা করতেন, তিনি তখন কাজ ছেড়ে দিয়ে বুড়ো হয়ে গেছেন, তার শরীর অসুস্থ, তিনি তখন বাড়িতে আছেন আমার দেশের বাড়িতে। দেশের বাড়ি এমন দূরে না, পাশের গ্রামেই। আমি আমার কাকার কাছে গেলাম, কি বললাম, কাকা আমি রাত্রে এই কালকে একটা অদ্ভুত এরকম ব্যাপার দেখেছি, এটা কি হতে পারে, কেন দেখলাম এটা? কাকা কিছুক্ষণ চুপ করে থাকলো, চুপ করে থেকে বলল, ওর মা এসেছে। কার মা? বললে এখানে ম্যানেজার সাহেব ছিলেন, একজন সাহেব, তিনি করেছিলেন কি, তার যে বাচ্চা, তার একটা বাচ্চাও ছিল, তার স্ত্রী ছিল, সেই বাচ্চাটা সে এখানটায় মারা যায় অসুখে। তাকে ওখানটায় কবর দেওয়া হয়েছিল। এই কবর দেওয়ার পরে তার কিছুদিন পরেই ওরা এখান থেকে চলে যায়, ইংল্যান্ডে চলে যায়। তো আমিও কিন্তু মাঝে মাঝে দেখেছি তার মা এখান থেকে সেই কোথায় গিয়েছে, সুদূর ইংল্যান্ডে চলে গেছে। সেখানে গিয়ে হয়তো সে মারা গেছে কি বেঁচে আছে জানি না, হয়তো মারা গেছে। তার আত্মা মাঝে মাঝে এখানে আসে ছেলের সেই বাচ্চাটার জন্য। তখন বলছে আরে, আমি তখন বললাম যে মায়ের কি কষ্ট, হ্যাঁ, ওই বাচ্চাটার জন্যে এখানে এত দূর থেকে, এই জায়গার থেকে মুক্তি পাচ্ছে না মা, তা এটা কিছু করা যায় না? তখন বললেন, আমার কাকা বললেন, হ্যাঁ করা যায়। আমাদের যাদেরকে নিয়ে আসবেন, আমাদের এখানে যারা গুণিন আছেন, ওঝা আছেন, তাদেরকে নিয়ে এসে এখানে কিছু আচার করতে হয়। কিন্তু উনি তো আমাদের মতো এদেশি মানুষ ছিলেন না, উনি ছিলেন সাহেব। এটা নিয়ে চার্চের গির্জার
যে চার্চ আছে, চার্চ কাছাকাছি নেই, চার্চ ওখান থেকে অন্তত আরও বেশ কিছুটা দূরে একটা চার্চ আছে। আমি গেলাম সেই চার্চে, পাদ্রিকে বললাম সব, চার্চের পাদ্রিকে। তিনি বললেন, বাবা তুমি খুব ভালো বলেছ, তার আত্মা এখান থেকে মুক্তি পাচ্ছে না, তার আত্মার মুক্তি দেওয়ার দরকার। তারপরে আমি তাকে নিয়ে এলাম, বললাম আপনি সামান্য কিছু যা খরচপত্র হয়, আমি তো সামান্য মানুষ, আমার তো টাকা পয়সা নেই বেশি, কিন্তু একটা মা এরকমভাবে কষ্ট পাচ্ছে, সেই মাকে, তার আত্মাকে শান্ত করতে হবে। আপনি এক কাজ করুন, একদিন আসুন। আমি নিয়ে এলাম, পাদ্রী সাহেব এলেন, তিনি ওখানে এসে পূজা পাঠ সব কিছু করে গেলেন। তারপরে কি আশ্চর্য বলুন, শুনবেন, তারপর থেকে আমি ইচ্ছা করে এই বাড়িতে মাঝে মাঝে এসে রাত্রে কাটিয়েছি, কিন্তু কোনোদিন আর সেই মাকে দেখতে পাইনি। সেই মহিলা আর আসেনি, তিনি বোধহয়, তার আত্মা বোধহয় শান্তি পেয়েছে। তিনি স্বর্গে গিয়ে তার ছোট্ট সন্তানকে নিয়ে স্বর্গে হয়তো শান্ত হয়ে দুজনেই বেঁচে রয়েছেন স্বর্গের মধ্যে। আমরা তো শুনেছি স্বর্গে নন্দন কানন বলে একটা কানন আছে, বন আছে, সেই বনে অনেক ফুল আছে। যারা ভালো আত্মা হয়, যারা তাদের সন্তানদের খুব ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, তারা অনেকেই সেই নন্দন কাননে ফুল হয়ে থাকে। বোধহয় সেই মা আর তার ছোট্ট ছেলেটি সেখানে ফুল হয়ে আছে। আমার গল্প এখানেই শেষ। নমস্কার।